প্রতি শুক্রবার রাত ঠিক 9টায় গল্পে ও রোমাঞ্চে ভরে উঠবে আমাদের এই চ্যানেল রোমাঞ্চ আর রহস্য। সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে গল্প শুনতে চলে আসুন। আমি রিয়ার রোজকার মতোই শুরু করছি আজকের গল্পটি। আমি দিব্যেন্দু। গত 2 সপ্তাহ যাবৎ আমি বাঁকুড়ার এই রঘুগঞ্জ গ্রামে আছি। নতুন চাকরি হাই স্কুলের বায়োলজি বিভাগে জয়েন করেছি। সেই সুবাদেই এই গ্রামে আসা। গ্রামে এসে থেকেই এক অদ্ভুত আচরণ ও নিয়মে যেন আমাকে কৌতূহলী করে তুলেছে। গ্রামবাসীদের ধারণা এখানে মায়াবতী পিচাসীর তাণ্ডব চলে। মায়াবতী পিচাসী সে নাকি রাতে গ্রামে ঢুকে রাত্রিগামী নিরীহ মানুষদের রক্ত পান করে। তাই গ্রামশুদ্ধ সকলেই সন্ধে নামার সঙ্গে সঙ্গে যে যার ঘরে ঢুকে পড়ে। প্রত্যেক ঘরের সদর দরজায় রসুনের মালা ঝোলে। এতে করে নাকি পিচাসিনী ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। তবে রাত বিরেতে কেউ সাহস করে বাইরে বেরোলে পরের দিন তার নিথর রক্তশূন্য শরীরটা পাওয়া যায়। এই সমস্যার বশবর্তী আমি যখন এইসব নিয়েই জেরবার, তখন আমাদেরই স্কুলের প্যাথোলজি বিভাগের শিক্ষক ছিলেন কমলবাবু, যার দৌলতে আমি আমার ফ্যামিলি সহ এই ফ্ল্যাটে থাকছি। তিনিই সমস্ত বন্দোবস্ত করেছিলেন। তিনি ওপরের তলায় আর আমি নিচে থাকছি। গত 2 সপ্তাহে এমন একটা ঘটনাও যখন আমার উপস্থিতিতে ঘটেনি, তখন কমলবাবুর সঙ্গে বসে এই সমস্ত ঘটনাকে নিছক মজার ছলেই ঠাট্টা করছি। কমলবাবু মায়াবতী পিচাসীর বায়োগ্রাফি শুরু করলেন। খুব মনোযোগ না দিলেও দিতেই হচ্ছিল। কমলবাবু বললেন, কে এই মায়াবতী জানো? আজ থেকে প্রায় 30 বছর পূর্বে রঘুগঞ্জে জমিদার শাসন ছিল। মায়াবতী ছিল সেই সময়কার জমিদার ইন্দ্রজিতের একমাত্র কন্যা। অপরূপ সুন্দরী মায়াবতী বহু আদর যত্নে এমনভাবে মানুষ হলো যে যেটা তার পছন্দ সেটা তারই। এমনি পেলে ভালো, না হলে সে ছিনিয়ে নেবে। এইভাবে সে যখন স্কুলে পড়া শুরু করলো, তখন সুবল নামে একজন বায়োলজি শিক্ষক তাকে পড়াতো। হঠাৎই সে সুবলের প্রেমে পড়ে যায়। এদিকে সুবল ছিল বিবাহিত। তার পক্ষে এই সম্পর্ক মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু মায়াবতী সুবলের প্রেমে অন্ধ। সে সুবলকে টাকা পয়সা বিষয় সম্পত্তির বিনিময়ে পেতে চাইল। কিন্তু যখন দেখল কোনোভাবেই সুবলকে তার পাওয়া সম্ভব নয়, তখন একদিন সে গুপ্তচর পাঠালো সুবলের স্ত্রীকে হত্যা করার জন্য। সে যাত্রায় তো সুবলের স্ত্রী বেঁচে গেল, কিন্তু সুবল মাস্টার মায়াবতীকে পড়ানো ছেড়ে দিল ওই দিনের ঘটনার জন্য। এবার মায়াবতীর জেদ আরও বেড়ে গেল। পাগলের মতো সে ভেবেই চলল কীভাবে সুবলকে সে পাবে। ঠিক সেই মুহূর্তেই একজন পিচাস সাধক বাবার আগমন ঘটল রঘুপুর গ্রামে। জমিদার বাড়িতে জমিদার বাবুর সঙ্গে তার পরিচয় হওয়ার পর সেই বাবার ঠাঁই হলো জমিদার বাড়ির পিছনের জঙ্গলে। সেখানেই তিনি তার সাধনা স্থল করলেন। কোনো একদিন মায়াবতী সুবলকে বশ করার অভিপ্রায় নিয়ে সেই পিচাস সাধক বাবার সামনে উপস্থিত হলো। বাবা জানালো এই সাধনা খুব কঠিন, সবাই পারে না। তবে একবার কেউ এই সাধনা করলে সে সারা জীবন বশ করে রাখতে পারবে যে কাউকে। কয়েকদিন ভাবনা চিন্তার পর একদিন মায়াবতী সাধু বাবার কাছে গেল। বলল, আমি প্রস্তুত এই সাধনার জন্য। যে কোনো মূল্যে আমি সুবলকে পেতে চাই। সাধু বাবা পুনরায় বললেন, ভেবে দেখো, এই সাধনা মানে মৃত্যু অনিবার্য। তবে পিচাসী হয়ে তুমি অমরত্ব লাভ করবে। তখন অনির্দিষ্টকালের জন্য সুবল তোমার হয়ে যাবে। যদিও এই কথা মায়াবতী সম্পূর্ণরূপেই জানত। তার জেদ এতটাই তীব্র ছিল যে সে মৃত্যুর পরোয়া করে না। তাই সবটা বুঝেই সে এসেছে। তাই চিৎকার করে সে উত্তর দিল, সাধু বাবা, আপনি হয়তো আমার কথা শোনেননি। পুনরায় বলছি, আমি এই সাধনার জন্য প্রস্তুত। আমার সিদ্ধান্ত ধনুকবিদ্ধ তীর, একবার বেরোলে পুনরায় ফেরে না।
সাধু বাবা বলল, বেশ, আগামী 40 দিন তন্ত্র সাধনার যজ্ঞ। এই 40 দিন কি কি করতে হবে সব মায়াকে বুঝিয়ে দিল। রোজ রাতে সাধনা যজ্ঞ চলবে, শেষ অমাবস্যা তিথিতে সম্পূর্ণ হবে। সাধু বাবা মায়াকে বুঝিয়ে পাঠিয়ে তো দিল, কিন্তু তার মনে অন্য ফন্দি। সাধু বাবা ছিল পিচাস সাধক, এক পিচাসের দাস। সেই পিচাস কোনো একদিন মায়াকে তার পুকুর ঘাটে দেখেছিল। মায়ার সৌন্দর্যে মোহিত হয়ে মায়ার দেহ ভোগ করার লালসায় সাধু বাবাকে নির্দেশ দিয়েছিল যে কোনো উপায়ে সে মায়ার মায়াময়ী সৌন্দর্য উপভোগ করতে চায়। সাধু বাবা যেন তাকে সাহায্য করে, না হলে সাধু বাবার মৃত্যু অনিবার্য। বেশ কিছুদিন ভাবনা চিন্তার পর যখন দেখল মায়াই তার কাছে সাহায্য প্রার্থনা করছে, তখন সাধু বাবার মাথায় উল্টো বুদ্ধি খেলে গেল। সে মায়াকে সুবলের জন্য নয়, প্রকৃতপক্ষে পিচাসের জন্য প্রস্তুত করছিল, সম্পূর্ণ মায়ার অজান্তে। অবশেষে সেই দিন উপস্থিত হলো। অমাবস্যা তিথি, গভীর রাতে রাজবাড়ির পিছনের পাকুর গাছতলায় যজ্ঞ শুরু করলো সাধু বাবা। কিছুক্ষণ পরে মায়া স্নান সেরে সোজা পুকুর থেকে উঠে পাকুর গাছতলায় এলো। সাধু বাবা যজ্ঞ করছে, চারিদিকে তন্ত্র সাধনার উপকরণ, মৃত মানুষের মুন্ড, এক বাটি রক্ত, কালো কাপড় পরে যজ্ঞস্থলে 5টি কালো মোমবাতি, আরও নানা উপকরণ দিয়ে সাজানো। সাধু বাবা মন্ত্র পড়তে পড়তে বলল, বসো মায়া। আসনে বসার নির্দেশ দিল। মায়া আসনে বসতে বসতে দেখল পাশের আসনে একটা কালো কাপড়ে বানানো পুতুল। মায়া লক্ষ্য করল সাধু বাবা মন্ত্র পড়তে পড়তে যজ্ঞের আগুনে আহুতি দিচ্ছে। চারিদিকটা থমথমে অন্ধকারে ঢাকা, গ্রামের সকলে ঘুমিয়ে পড়েছে। এবার সাধু বাবা বলে উঠল, মায়া, যখন আমি বলবো তখন সমস্ত কাপড় পরিত্যাগ করে হাতে ভোজালি নিয়ে ডান হাতটা কেটে বাম হাতটা যজ্ঞের আগুনে রক্ত আহুতি দিতে হবে। তার আগে পাশে রাখা এক বাটি বিড়ালের রক্ত পান করতে হবে। মায়া বলল, যথা আজ্ঞে। কিছুক্ষণ পর সাধু বাবার নির্দেশে আর সুবলকে পাওয়ার চূড়ান্ত অভিলাষে বিড়ালের রক্ত পান করতেও মায়া দ্বিধাবোধ করল না। ঢকঢক করে বিড়ালের রক্ত পান করে নিল। কিছুক্ষণ পর সাধু বাবা নির্দেশ দিল, বস্ত্র ত্যাগ করে উঠে দাঁড়াও, ভোজালি নাও। কিন্তু মায়ার এখানেই আপত্তি ছিল। সে কিছুতেই বস্ত্র ছাড়তে রাজি নয় সাধু বাবার সামনে। সাধু বাবা নানাভাবে বোঝাতে শুরু করলেও সে তার সিদ্ধান্তে অনড় ছিল। অবশেষে একটা উপায় বের করল সে। মায়া সাধু বাবাকে নির্দেশ দিল কালো কাপড়ে চোখ ঢেকে যজ্ঞ করবে। যতক্ষণ না মায়া নির্দেশ দেবে ততক্ষণ সে চোখ খুলবে না কোনো মতেই। মায়া বলল, নির্দেশের আগে যদি চোখ খোলেন তাহলে মনে রাখবেন এই ভুজালি দিয়ে আপনার ধর থেকে মাথা আলাদা করতে আমার 2 সেকেন্ডও লাগবে না। অবশেষে সাধু বাবা চোখ বেঁধে যজ্ঞ করে পিচাসকে আহ্বান করতে লাগলো। সব কিছু থেকে অজ্ঞাত মায়া ধীরে ধীরে অতি সংকোচে একটি একটি করে পোশাক খুলে ফেলল। সম্পূর্ণ পোশাক খোলার পর সে ভোজালি তুলে 2 বার সুবলকে মনে করল। তারপর বাম হাতে ভোজালি নিয়ে ডান হাতটা কেটে যজ্ঞের আগুনে ধরল। ফিনকি দিয়ে রক্ত যজ্ঞের আগুনে পড়তে লাগলো। যজ্ঞের লেলিহান শিখায় যেন মুহূর্তে বেড়ে উঠল। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে অদ্ভুত সব আওয়াজ হতে শুরু করেছে। মায়া শরীরে রক্ত তার দেহের প্রতিটা অঙ্গ স্পর্শ করে মাটিতে পড়তে লাগলো। যখন পাশের আসনে থাকা পুতুলের গায়ে লাগলো, মায়ার রক্তটা হঠাৎই পুতুলটা নড়তে শুরু করলো। অদ্ভুত পরিবেশ, মন্ত্র উচ্চারণ তখন একভাবে চলছে। মায়া দেখল পুতুলটা ধীরে ধীরে ছোট থেকে বড় এক কদাকার বিভৎস ধোঁয়ায় পরিণত হচ্ছে। যজ্ঞের আগুনের পাশে রাখা কালো মোমবাতিগুলো হঠাৎ নিভে গেল।
একটা দমকা বাতাস যেন শুরু হলো। মন্ত্রপাঠ হচ্ছে। মায়া অনুভব করলো সেই কদাকার ধোঁয়া ততক্ষণে তাকে ঘিরে ফেলেছে। তার সমস্ত শরীরটাকে নিয়ে বীভৎস খেলা চলছে। মায়ার সমস্ত শক্তি অকেজো, তার মুখের আওয়াজও চিরতরে বন্ধ। এক পৈশাচিক অত্যাচারে মায়ার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। প্রায় গোটা রাত ধরে এই অত্যাচার চলল। তারপর পিশাচটা মায়ার শরীরের ভেতরে তার বীজ বপন করল। এখন মায়া যদিও বেঁচে যায়, সে পিশাচের সন্তানকে জন্ম দেবে এবং সে হবে সমস্ত শক্তির আধার, যে পৃথিবীতে এক পৈশাচিক সাম্রাজ্য তৈরি করবে। আর কোনোভাবেই মায়া যদি মারা যায়, তাহলে মায়া নিজে হবে পিশাচিনী। এটাই ছিল পিশাচটার বাজে ফন্দি, যেটা সাধু বাবা জানতো, কিন্তু মায়ার সম্পূর্ণ অজানা। ভোররাতে যখন মন্দিরের ভোরাই কীর্তন শুরু হলো, তখন পিশাচটা মায়ার শরীরটাকে বাধ্য হয়ে ছেড়ে দিল। পিশাচটা চলে যাওয়ার পর মোমবাতিগুলো আবার জ্বলে উঠল। তখনও সাধু বাবা চোখ বাঁধা অবস্থায় মন্ত্রপাঠ করেই চলেছে। এবার ধীরে ধীরে মায়া উঠে দাঁড়ালো। হাউমাউ করে কান্না করবে, কিন্তু মুখ থেকে তার আওয়াজ বের হলো না। তার স্বপ্ন চুরমার হয়ে গেল, আর তার সুবলকে পাওয়া হলো না। তার শরীর নষ্ট পৈশাচিক অত্যাচারে। সে ভাবতে লাগলো, সে কি করবে? সে বেঁচে থাকলে এই সন্তানকে জন্ম দিলে গ্রামের পর গ্রাম শেষ হয়ে যাবে। এবার তার সব রাগ গিয়ে পড়ল ওই সাধু বাবার উপর। এই সাধু বাবাকে বিশ্বাস করেছিল সে, কিন্তু তার বিশ্বাস নিয়ে খেলেছে সে। কি করবে ভাবতে গিয়ে সে মাটিতে পড়ে থাকা ভোজালি দেখতে পেল। ভোজালি তুলে নিল। ওদিকে সাধু বাবা চোখ বাঁধা অবস্থায় তখনও মন্ত্র পাঠ করে চলেছে। ভোজালি নিয়ে খুব কষ্টে শরীরটাকে টেনে হিসড়ে এগিয়ে এলো। এবার ভোজালি দু হাতে তুলে শরীরের সব অবশিষ্ট শক্তি দিয়ে কোপ দিল। সঙ্গে সঙ্গে মাথাটা ধর থেকে ছিটকে যজ্ঞের আগুনে গিয়ে পড়ল। এবার মায়া কোনো দিকে না তাকিয়ে ভোজালিটা তার পেটে ঢুকিয়ে দিল। মাটিতে লুটিয়ে পড়ে সুবল বলে তার শেষ নিঃশ্বাস পড়ল। কিছুক্ষণ পর যজ্ঞের আগুনে হঠাৎ বোম ফাটার মতো বিস্ফোরণ হলো। এটা ছিল সাধু বাবার কাটা মুন্ডটা বাস ধরার শব্দ। রাত শেষে যখন সকালে সবাই দেখল মায়ার নগ্ন শরীর, সাধু বাবার মুন্ডহীন ধর, তখন কারোরই আর বুঝতে অসুবিধা হলো না আগামীকাল রাতে এখানে কোন কালো জাদু ঘটেছিল, যাতে জমিদার কন্যা মায়াবতী সামিল ছিল। বহু কষ্টে জমিদার বাবু মায়াকে তাদের বাড়ির সমাধিস্থলে মায়ার শরীর সমাধিস্থ করালো। মায়ার মৃত্যুর প্রায় 10 দিন যেতে না যেতেই শুরু হলো এক অদ্ভুত হত্যালীলা। প্রায় প্রতিদিনই একজন করে লোক মারা যেতে শুরু হলো রক্ত শূন্যতায় ভুগে। যখন গ্রামের পালোয়ান কুস্তিবীর রক্ত শূন্যতায় মারা গেল, তখন সবাই অবাক হয়ে এই ঘটনাকে ভয় পেতে শুরু করলো। তারপর একদিন গ্রামের প্রিয়ন বাজার করে বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে বেশ খানিকটা দেরি হয়ে যাওয়ায় সে খুব তাড়াতাড়ি সাইকেল নিয়ে যাচ্ছিল। হঠাৎই সে দেখল এক বীভৎস কালো মূর্তি তার লেলিহান দৃষ্টি আর অদ্ভুতভাবে একজনকে ধরে তার ঘাড়ের কাছে মুখ দিয়ে কি যেন করছে। কিছুক্ষণ পর সে লোকটিকে ছেড়ে দিল। লোকটি মাটিতে লুটিয়ে পড়ে গেল, আর সেই মূর্তিটি এক লাফে এক তাল গাছের মগডালে উঠে গেল। পিয়ন চুপচাপ বাড়ি ফিরে এলো। সকালে যখন গ্রামের মানুষ মৃতদেহ রক্তশূন্য অবস্থায় উদ্ধার করল, তখন পিয়ন দীপুবাবু তার অভিজ্ঞতার কথা জানালো। গ্রামসূত্র সবাই আলোচনা করল। মিলিয়ে দেখা হলো মায়াই ছিল শেষ আত্মহত্যাকারী। গ্রামে তার পর থেকেই সকলে রক্তশূন্যতায় মৃত্যুবরণ করছে। সুতরাং কারোরই আর বুঝতে বাকি রইল না যে এই কাজ মায়ার, যে তন্ত্র সাধনার জন্য মৃত্যুবরণ করেছিল।
গ্রামশুদ্ধ সকলে জমিদার বাবুর কাছে গেল এবং সমস্ত ঘটনা জানালো। জমিদার বাবু সবটা শুনে গ্রামবাসীদের রক্ষার জন্য হীরানাথ তান্ত্রিক বলে একজন তান্ত্রিককে আনলো। হীরানাথ তান্ত্রিক মায়ার সমাধিস্থলে যজ্ঞ করল। তারপর 150 মুরগি, 100 ছাগল, 50টি গরুর বলি দিয়ে সেই রক্ত যজ্ঞের আগুনে অর্পণ করা হলো। আর সমাধিস্থলটি মন্ত্রপুত তাবিজ দিয়ে বেষ্টনী তৈরি করা হলো। আর সকলকে নির্দেশ দেওয়া হলো কেউ যেন এখানে কোনোদিন না আসে। এরপর থেকে মায়ার সমাধিস্থলে আর কেউ যেত না। গ্রামে মৃত্যুও বন্ধ হলো। পুনরায় সব ঠিক হয়ে গেল। তবে গ্রামবাসী সকলেই সন্ধে পর বিনা কাজে বাড়ির বাইরে বেরোয় না। আর হীরানাথ তান্ত্রিকের নির্দেশেই প্রত্যেক বাড়ির সদর দরজায় রসুনের মালা লাগানো হয়। এতে করে পৈশাচিক শক্তি ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। বুঝলে? আমি বললাম, আপনি এগুলো বিশ্বাস করেন? আমার তো বিশ্বাসই হয় না, এখনো এসব হয়। যাই হোক, এখন চলি বলে বাড়ি যেতেই মনে হলো, আচ্ছা কোমলবাবুকে জিজ্ঞাসাই করা হলো না উনি মায়াবতীর তন্ত্র সাধনার ব্যাপারে এত ডিটেলস জানলো কী করে? কারণ মায়াবতী তো কারোর সঙ্গে এটা শেয়ার করেননি। দুপুরে যখন ঘুম আসলো না, উপরতলায় কমলবাবুর ঘরে গেলাম কৌতূহলটা নিয়ে। ওপরে গিয়ে দেখি দরজা বন্ধ, যদিও এতদিনেই প্রথমবার ওনার উপরে তলায় এলাম। ফিরে যেতে যাব অমনি নজরে পড়লো দরজাটা বন্ধ নয়, জাস্ট ভেজানো। ভাবলাম ঘুমোচ্ছে, দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ধুলোবালি বন্ধ ঘরে যেমন হয়, মনে হলো কতদিন ধরে ঘরে ঝাড় দেওয়া হয়নি। অন্ধকারে একটা জানালা আছে, তাও খোলেনি। কমলবাবু তো নেই ঘরে। জানালাটা খুলে দিলাম। আলো ঘরে প্রবেশ করতেই দেখলাম টেবিলের ওপরে একটা লাল ডায়েরি। ডায়েরিটা খুলে পড়তে পড়তে দেখলাম মায়াবতীর সম্পূর্ণ কাহিনীটি সেখানে লেখা আছে। যা যা ঘটেছিল আর যা যা তিনি আমাকে শুনিয়েছেন সম্পূর্ণ এখানে লেখা। আরও পড়তে পড়তে দেখলাম আমার কথাও লেখা আছে। আমি এখানে এসেছি, আমাকে গল্প বলেছে, সবটাই উনি লিখেছেন। আর সব শেষে নিচে ওনার সিগনেচার, কিন্তু সিগনেচারটা ঠিক ওনার মনে হলো না। ডায়েরি উল্টে দেখলাম একটা ফটো, যেটা কমলবাবুর। নিজের লেখাটা দেখে আমি চমকে গেলাম। নাম সুবল ব্যানার্জি, জন্ম 1942 সন, মৃত্যু 1980 সন। দৌড়ে ঘর থেকে বেরিয়ে প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম, কমলবাবুর বাড়ি তো এটা? সকলে চিনতেই পারল না, বলল, আপনি মশাই উল্টো বলছেন, এটা সুবল চ্যাটার্জির বাড়ি। আর বুঝতে তখন বাকি রইল না যে মায়াবতীর ইতিহাসটা কি করে জানলেন তিনি। এটি ছিল আজকের গল্প। গল্প শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কারো লাইফে এমন কোনো ঘটনা ঘটে থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।